হাই, সব কেমন আছো? এসে পড়েছি আবার তোমাদের কাছে লাইভ নিয়ে। তো তোমরা যে সবাই চটপট জয়েন করো। আর নিশ্চয়ই সবাই জানো যে আজকে আমি আসছি, তো তোমাদের কাছে সাংঘাতিক ভূতের গল্প নিয়েই আসছি। তো তোমরা সব চটপট চটপট করে জয়েন করো, আর সব একটুখানি কমেন্ট করে জানাও কি অডিও ভিডিও সব ক্লিয়ার কিনা, আর সব কে কেমন আছো, হ্যাঁ, কে কতটা এনজয় করলে। হুম, সব বলো। আর কে কেমন পিঠে পায়েস খেলে সে সমস্ত একটু জানাও, আর চটপট চটপট সব জয়েন করে যাও। জয়েনিং দেখাচ্ছে ধীরে হ্যাঁ, ধীরে। এসো সব চটপট করে একটুখানি। তো অনেকদিন পর আবার আসলাম তোমাদের মাঝে সত্যি ঘটনা নিয়ে। তো বলো তোমাদের, আমিও একটুখানি বাড়িতে আজকে লোক এসেছিল, আমি একটু ব্যস্ত ছিলাম, মানে কোনো রকমে একটু এসে বসেছি, যেহেতু তোমাদের কাছে আসবো আমি কমেন্ট করেছি, তো সেই কারণে আজকে আমাকে আসতেই হয়েছে। পোস্ট করেছি যেহেতু যে আসবো তোমাদের কাছে, তো সেই জন্য আমাকে আসতেই হলো, আর তোমাদের ভালোবাসার টানে। তো সব কেমন আছো, সব পিঠে পায়েস কে কেমন খেলে? সব শোনা যাচ্ছে তো? সব ক্লিয়ার হলে একটুখানি জানাও যে হ্যাঁ সব ক্লিয়ার আছে। কোনো কমেন্ট তো আমাকে শো করছে না, বুঝতে পারছি না কেউ কমেন্ট করছেও কিনা, বুঝতে পারছি না। জয়েন তো করেছে। হুম। সব কেমন আছো একটু হাই হ্যালো করো, না হলে বুঝতে বুঝতে পারছি না। জয়েন করেছে সেটা বোঝা যাচ্ছে, বুঝতে পারছি না। কেউ জানে না নাকি। হাই, সব কোথায় গেলে? চটপট একটু কমেন্ট করো, না হলে বুঝতে পারছি না। বাবা, এতক্ষণে তো লোকজন জয়েন হয়ে যায় মোটামুটি। তারাও দেখি মেনশন করি। কিছু একটা অসুবিধা হচ্ছে তাহলে। হাই, তোমরা কোথায়? সব একটু কমেন্ট করো তো, কিছু বোঝা যাচ্ছে না। তোমরা শুনতে পাচ্ছ কি? একটু কমেন্ট করে একটু জানাও, আমার এখান থেকে তো কিছু দেখাচ্ছে না। আসছে তো, সব কমেন্ট করছে তো। না, ওটা মনে হয় জয়েনিং দেখাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না আহ, এখানে। কিছুই সবাই একটু যারা রয়েছে তারা একটু মেনশন করো তো, যাদের পরিচিত যারা রয়েছে তাদেরকে একটু মেনশন করো তো যে লাইভটা চলছে কিনা, তো বুঝতে পারছি না। বা একটু কমেন্ট করে জানাও যে সব শোনা যাচ্ছে কিনা। তাহলেই বুঝতে পারবো যে তোমরা সব আছো আর কি, আমারই কোথাও কোনো ডিস্টার্ব হচ্ছে কিনা সেটা পুরোপুরি বোঝে যাবে। সব কোথায় গেলে? এ কি জয়েনিং দেখাচ্ছে? হুম। কমেন্ট শো করছে না। দেখি আমি সবাইকে, ওই গইছে গোপা, গোপা লিখেছে আমি এসে গেছি, ওই ভুবন মোহিনী ইজ ওয়াচিং। থ্যাংক ইউ, সব আসো আস্তে আস্তে সব। আজকে খুব ভয়ের গল্প আছে সেই জন্য তোমাদের সবাইকে একসাথে না হলে আমি ঠিক ইয়ে করে উঠতে পারছি না। আরো কয়েকজন বেশ জয়েন করো, একটু কমেন্ট করলেই বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা কজন হয়েছো, বা সেটা বুঝেই আমি প্রোগ্রামটা চালু করব। সব কে কোথায় পিকনিকে গেলে, কোথায় কোথায় গেলে, কতটা আনন্দ হলো, সব একটু শেয়ার করো তো দেখি। লাইক করছে কিন্তু কমেন্ট শো করছে না। ও,
তুমি স্টার্ট করে দাও, ঠিক অনেক আছে, কম হয়ে কজন গেছে, কজন হয়েছে? দেখা যাচ্ছে না এখান থেকে কিছু। আচ্ছা, ঠিক আছে। আমি না আমার এখান থেকে কিছু শো করছে না, কিন্তু তাহলে কি করে বুঝবো সব এমনি এমনি ক্লিয়ার কিনা, সেটা তো বোঝা যাচ্ছে কিনা, ওরা শুনতে পাচ্ছে কিনা। সবাই শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করো প্লিজ। তো বুঝতে পারছি না, এখানে কিছু শো করছে না। কিছু শো করছে না জানো, এই জন্য বুঝতে পারছি না যে তোমরা কজন হয়েছো, প্লাস মানে কমেন্ট করলে তো বুঝতে পারবো যে হ্যাঁ সব ক্লিয়ার আছে অডিও ভিডিও, হয়তো তোমরা শুনতে পাচ্ছ, সেটা একটু কমেন্ট করে একটু জানাও। একটুখানি তাহলে বুঝতে পারবো। আমি শুরু করব, বেশ অনেকক্ষণই তো হয়ে গেল। ঠিক আছে, আমি না শুরু করে দিচ্ছি। হ্যাঁ, তো আমি যেই ঘটনাটা শুরু করে দিচ্ছি, সেই ঘটনাটা হচ্ছে মানে একদম বাস্তব, যেটা কিনা আমার মানে আমার আর পিউয়ের চোখের সামনে মানে একটা ঘটনা। এটা আমি মানে পুরোপুরি কিছু না বললেও, যদিও যার সাথে হয়েছে তাকে আমি জিজ্ঞাসা করেছি যে ঘটনাটা আমি বলবো কিনা, তো প্রথম দিকে সে একটু আপত্তি করলেও, তো পরে যখন আমাকে বললো, কেন ও জানে যে আমি এই প্রোগ্রামটা করি, জানো তো। তো আমি হ্যাঁ, এবার সবাই জয়েন হ্যাঁ, করছে। আমি অনেক আগে অনেক কয়েকটা এপিসোড মানে ইয়ের প্রোগ্রামের আগে আমি একজনের কথা বলেছিলাম, যখন আমি উঠিয়েছিলাম যে আমার ছেলেও এই ভৌতিক অ্যাক্টিভিটিটা ও বুঝতে পারে। তো সেই জায়গায় আমি একজনের নাম বলেছিলাম যে আমাদের একজন আসে আমাদের বাড়িতে, মানে আমাদের পাড়ায় ঘুরে ঘুরে আইব্রাউ করে ও সবার, তো আমাদের বাড়িতেও আসে। তো আমি অনেক আগে বলেছিলাম যে ও এই জিনিসটা নতুন, ও বাড়িতে গেছে, ভাড়া থাকতো, তো সেইখানে ও কিছুটা এটা না ও বুঝতে পারছে, কিন্তু এটা ও বুঝতে পারছে ওর জীবনে যে এতটা ভয়াবহ ব্যাপার মানে এখনো রানিং চলছে, সেই কথাটা আমি মানে ওদিন ওকে দেখে, তো এই দিন 15-20 হবে, ওকে আমরা ফোন করে, যার যখন দরকার হয় ওকে ফোন করে ডাকি। ও কিন্তু আমাদের এই আমার বাড়ির 2-3টে বাড়ি আগে ও ভাড়া ছিল। হ্যাঁ, তো তারপরে আর একটা বাড়িতে ও গেছে এখন। যেই বাড়িতে গেছে, তো সেই আমি তো বলতে পারবো না, যেহেতু ও এখনো ওই বাড়িতেই আছে, আর আমিও আমার এই প্রোগ্রামটাতে ওই বাড়ির নাম আমি নেব না। তো সেই কারণে যখন ও আমার বাড়িতে ও মানে আইব্রাউ করতে এসেছে, তো পিউ ওর কাছে যখন আইব্রাউ করছে, তো সেই সময় আমি না পুজো দিচ্ছিলাম। মানে আমি পুজো দিচ্ছি, আর বিশ্বাস করো ওকে তো আমি দেখেছি, আমি ওকে ওর মুখের দিকে না, পুজো করছি, কাজ করছি, ঘরের ভেতর থেকে আমি চলাফেরা করছি, আমি না শুধু ওকে দেখে যাচ্ছি যে ওর চেহারাটা কি বীভৎস রোগা, মানে ওই রকম রোগা। ও সত্যি খুব সুন্দরী ছিল দেখতে, মানে একটা গ্লেজ ছিল আলাদা রকমের ওর চেহারার মধ্যে। হ্যাঁ, মোটা সোটা ছিল, সুন্দর ছিল, মনে হচ্ছে যে একটা মানুষকে যদি তুমি বেশ কয়েক মাস যদি যদি তুমি খেতে না দাও, তার শরীর থেকে যেরকম রক্তমর্যা, যেমন মনে হয় কি কেউ শুষে নিয়েছে। প্লাস ওর চোখ মুখ না অস্বাভাবিক একটা চোখের চাউনি। হ্যাঁ, আর মুখটা পুরো মনে হচ্ছে কি মানে ওই চামড়া, যেমন অনেক সময় হয় না আগুনের তাতে যদি থেকে 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 মুখটা পুড়ে যায়, একদম ওই রকম। হ্যাঁ, তো আমি শুধু ওর মুখে দেখে না, ওকে ওরকম ছিল না দেখতে, সত্যি খুব সুন্দর ছিল। এখন আমি শুধু না ওকে দেখে দেখে দেখে, তখন আমি বলছি যে এই শোনো, আমি ওর নামটাও নিচ্ছি না। হ্যাঁ, তা আমি বলছি যে শোনো, তোমার কি হয়েছে গো? তো বলছে যে এরকম না, মানে ও যে রাতের পর রাত ঘুমাচ্ছে না, সেইটা পুরো ওর চোখটা দেখলে, চোখটা না এরকম মানে কি এরকম কোনো রকমে বন্ধ হয়ে আসছে, আর চোখ দুটো না লাল। তা আমি বলছি যে শোনো, তোমার কি কিছু হয়েছে, শরীর খারাপ? তখন বলছে যে আর আমার কথা আমি কি বলবো। হ্যাঁ, বলছে আর ও কাজ করে যাচ্ছে পিওর। হ্যাঁ, তো তখন আমি বলছি কি যে কেন গো, তোমার কি মানে শরীর খারাপ, থাইরয়েড হয়েছে? অনেক সময় হয় না মানে শুকনো থাইরয়েড হলে যেই রকম একদম সিমটম ওই রকম। হ্যাঁ, তখন ও বলছে কি যে না, আমার থাইরয়েড হয়নি, আছে আমার ব্যাপার আছে।
তা আমি যে তুমি না গো, আমার তো তোমাকে দেখে না ভালো লাগছে না, প্রচন্ড অস্বাভাবিক লাগছে তোমাকে দেখে, তোমার কি রাত্রে ঘুম হয় না? তখন বলছে, হাসছে, বলছে আমি না বলতে পারছি না আমার সাথে যে কি হচ্ছে। তখন আমি বলছি কেন? আমি ওর মানে ফ্যামিলিগত কিছু একটা ব্যাপার হচ্ছে, হ্যাঁ, স্বামীর সাথে বা ফ্যামিলির সাথে কোনো একটা অশান্তি এরকম কিছু একটা হচ্ছে হয়তো। তো আমি বলছি যে ঠিক আছে, তোমার যদি মনে হয় ফ্যামিলির ব্যাপার হয় থাক, তোমার বলতে হবে না, কিন্তু তুমি ইমিডিয়েটলি ডাক্তার দেখাও, কেননা তোমার প্রচন্ড, তোমাকে দেখে আমার এতটা খারাপ লাগছে যে এই রকম একটা মানুষের চেহারা হয় না। তখন বলছে, তুমি আমারটা তুমি ভালো বুঝবে। তো আমাকে যখন এই কথাটা বলল যে আমার ব্যাপারটা তুমি ভালো বুঝবে, তখন আমি না মানে ভাবছি যে আমি কি করে ভালো বুঝবো। আমি না ওর মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে রয়েছি। তখন আমি বলছি যে কেন গো, আমি ভালো বুঝবো মানে আমি ঠিক বুঝলাম না। তখন বলছে কি, তুমি প্রোগ্রাম করো, তুমি জানো না? তখন আমার না একদম হঠাৎ গায়ের মধ্যে না একদম মানে কি কেঁপে উঠলো যে তাহলে ওর চোখ মুখ দেখে এরকম লাগছে। তো তুমি, তখন আমি বলছি তুমি একটু আমাকে খুলে বলো তো তোমার কি হয়েছে। তো তখন ও মানে পিউকে বলছে, আমি পুজো দিচ্ছি, আমার কানে যে কথাগুলি গেছে ও পিউকে তখন বলছে যে আমার সাথে যে ধরনের ঘটনা ঘটছে আমি দেখে আমাকে শেষ করে ফেলবে, আমাকে বারবার বলছে আমাকে যেন শেষ করে ফেলবে, আমাকে শেষ করে ফেলবে। তখন আমি বলছি যে তুমি, তখন ও পিউকে বলছে, আমি শুনতে পাচ্ছি। ঘটনা হয়েছে, ও যেই বাড়িতে এখন ভাড়া গেছে, আগে তো বললাম আমাদের দুটো বাড়ির আগে ছিল, তো সেই বাড়িতে ভয়ানকভাবে আত্মা, মানে আত্মার মোটামুটি যেই বাড়িতে গেছে সেই বাড়িওয়ালার হচ্ছে দুটো বাড়ি। তো এখন দুটো বাড়ি হলে বাড়িওয়ালা কিন্তু ওই বাড়িতে থাকে না, ভাড়া দিয়ে রেখেছে। এখন এ গেছে ওই বাড়িতে ভাড়া, হুম, দেখো ওর একটা তো নাম দিতে হয়, অনিতা নাম দিলাম, ও কিন্তু নন বেঙ্গলি, হ্যাঁ। তো এখন অনিতারা ওই বাড়িতে যখন ভাড়া গেছে, তো সেই সময় ও কিন্তু কিছু জানে না। আর সেই সময় ওই বাড়িওয়ালার ছেলে, ছেলের বউ তখন সেই ওই বাড়িতে আছে, কিন্তু বাড়িওয়ালা যে বাড়িওয়ালি বা বাড়িওয়ালা স্বামী স্ত্রী আর একটা ছেলে নিয়ে ওরা কিন্তু ওদের আর একটা বাড়ি আছে সেই বাড়িতে থাকে, হ্যাঁ। অথচ এই বাড়িটা ভাড়া দিয়ে রেখেছে আর এক ছেলে, ছেলের বউ এখানে থাকে। তো অনিতা যখন ওই বাড়িতে যায়, যাওয়ার পর থেকে ও কিন্তু কোনোদিন কিছু বুঝতে পারেনি, কিন্তু ফার্স্ট টাইম বুঝতে পেরেছে ওর ছেলে, ওর ছেলে এই 5-6 পড়ে, জানো তো। তো ওর ছেলে শুধু বলছে কি যে ওমা দরজাটা বন্ধ, মানে বন্ধ রয়েছে, বলছে ওমা দরজাটা খুলে না কেউ যেন উকি দিয়ে চলে গেল। তখন বলছে যে কি বলছিস তুই? বলছে হ্যাঁ মা, দরজাটা কেউ যেন খুলে উকি দিয়ে চলে গেল। তো তৎক্ষণিক বাইরে এরকম বেরিয়েছে, দেখছে যে কিছু নেই, হ্যাঁ। তারপরে আবার একদিন ওর হাজবেন্ড একদিন বলছে রান্নাঘরে দেখো তো বাসন টাসনগুলি এরকম মনে হচ্ছে কেউ উল্টিয়ে আবার ঢাকা দিয়ে দিয়ে রাখছে, তো রান্নাঘরে কি হচ্ছে? তো বলছে যে রান্নাঘরে তো আমি দরজা বন্ধ করে দিয়ে এসেছি, রান্নাঘরের মানে ওর ঘরের পাশে রান্নাঘর, ও ভেতর থেকে না বাইরে থেকে যেতে হয়। তখন বলছে যে না আমি তো দরজা বন্ধ করে দিয়ে এসেছি। তখন বলছে মনে হলো যেন কেউ রান্নাঘরের জিনিসপত্রগুলি উল্টাচ্ছে। এইটা হলো ওর হাজবেন্ডের সাথে। তো ওরা নাকি বলে প্রায়শই ওই রকম কেউ যাচ্ছে কেউ আসছে, ছাদে হাঁটছে, এইগুলি ওরা শুনতে পায়। তো ঘরে যখন ওর ছেলে আর ওর হাজবেন্ড এরকম বলা বলি করছে যে ভূত আছে মনে হয়, মানে হাসাহাসি করছে, বাড়িটাতে মনে হয় ভূত আছে। তো বলার পরে তখন অনিতা বলছে যে আমি সত্যিকারের কথা আমি কোনোদিন এগুলি শুনিও নি দেখিও নি, কিন্তু এইরকম যখন আমাদের ঘরের মধ্যে আলোচনা হচ্ছে তখন আমি বাড়িওয়ালার ছেলে, ছেলের বউকে মানে ছেলের বউকে আমি বলছি যে কি গো তোমাদের বাড়িতে নাকি বলে ভূত আছে। আমার মানে বলছে আমি হাসতে হাসতে বলেছি যে আমি আমার ছেলে বলছে ছেলে নাকি বলে কি দেখেছে, ওর বাবাও নাকি দেখেছে, হ্যাঁ। এই কথা যখন বলেছে তখন ছেলের বউটা চুপ করে গেছে, মানে ইশারা করছে যে বলো না, পুরো রীতিমতন মানে চোখ মুখ একদম ভয়, বলছে যে উম, বলো না, যে এখন কিচ্ছু বলো না।
তো ও বলে কি আমি না একদম থতমত খেয়ে গেছি, হ্যাঁ, যে এক তো যদি না থাকে তাহলে হেসে উড়িয়ে দেবে, কিছু নেই, আর যদি থাকে তাহলে ও বলবে। ও আচানক ওকে এমনভাবে ইশারা করলো যে তুমি এখন কিছু বলো না। তো যাই হোক, যেই দিন এই ঘটনা বলছে জানো, যেই দিন এই ঘটনা আমি বউটাকে বলেছি, বলছে তার তার পরদিন থেকে, বলছে তার পরদিন থেকে এবার আমার সাথে শুরু হয়ে গেল। বলে আমি এতদিন না শুনেছি ভালো ছিল, বা না দেখেছি ব্যাপারটা ভালো ছিল, বলছে জানো তার পরদিন থেকে আমার সাথে শুরু হয়ে গেল। বলছে আমি কিচ্ছুর মধ্যে কিচ্ছু না, আমি এরকম ঘরের মধ্যে বসে রয়েছি, আমার ছেলে ঘরের মধ্যে বসে রয়েছে, বলছে আমরা একটু মানে জোরে জোরে কথা বলছি ঘরের মধ্যে, টিভি দেখছি তো, আর ওই ওই সমস্ত বইয়ের ব্যাপার নিয়ে আমরা একটু জোরে জোরে কথা বলছি। বলছে হঠাৎ রাত্রিবেলা, বলছে 11টা 11:30 হবে, রাত্রিবেলা হঠাৎ আমার দরজাটা খুলে একটা বুড়ো মতন লোক, মানে লোকটাকে, মানে ওর অবয়বটা পুরো একটা বয়স্ক, দরজাটা খুলেই বলছে কি হচ্ছে, তোমরা এত জোরে জোরে কথা বলছো কেন, আমার অসুবিধা হচ্ছে তো, এত চিৎকার কিসের, বলে না দরজাটাকে এরকম সাপাটা এরকম মেরে চলে গেল। তখনই না ওরা অবাক হয়ে গেছে যে আমাদের এই মানে বাড়িওয়ালা আলাদা থাকে, ওরা আলাদা থাকে, বাড়িওয়ালা ওপরে থাকে, ওরা নিচেই থাকে, এবার নিচের তো সব জানলা দরজা বন্ধ, তাহলে কে এরকম নেমে যেতে পারে, হ্যাঁ। তখনই না মানে বউটা বলছে যে আমি তো তখন বুঝতে পারিনি যে এরকম ব্যাপার, বলছে সাথে সাথে আমি উঠেই মানে ওই রকম বয়স্ক মতন তো কেউ নেই এই বাড়িতে, বলছে আমি দরজাটা খুলে বাইরে বেরিয়েছি, বলছি কোথাও কেউ নেই, কোথাও কেউ নেই। বলছে ওই যে আমি একটা ভয় পেয়েছি, মারাত্মক রকমের আমি ভয় পেয়েছি, তারপর থেকেই শুরু হতে চললো। বলছে যে আমরা স্বামী স্ত্রীতে ঘুমিয়ে রয়েছি বাচ্চাকে নিয়ে, হঠাৎ রাত্রির 1টা বাজে, বলছে উঠোন ঝাড় দিচ্ছে, বলছে রাত্রির 1টার সময় খড়খড় খড়খড় করে উঠান, মানে খুব স্পিডে কেউ উঠান ঝাড় দিচ্ছে, যেমন সকালবেলা লোকে উঠান ঝাড় দেয়, ঠিক ওই রকম। বলছে আর তখনই আমি কি করেছি, আমারও ঘুম ভেঙে গেছে, বলছে আমার হাজবেন্ডেরও ঘুম ভেঙে গেছে। আমি তখন মানে আমরা মুখে, বলছে আমরা ওই বাড়িতে কোনো কথা মুখে বলি না, ওই জন্যেই আমাকে ইশারা করেছিল যে বাড়িওয়ালার ছেলে, যে ওই ছেলের বউ, যে কিছু বলো না, কিছু বলো না, হ্যাঁ। তো এইবারে যখন আমারও ঘুম ভেঙে যায়, দুইজনের ঘুম ভেঙে গেছে, তখন আমি আমার হাজবেন্ডের দিকে তাকিয়ে ইশারা করছি কি হয়েছে, তখন আমার হাজবেন্ড আমাকে চিমটি কেটে, মানে কথা বলতে না, বলছে আমাকে জোরে চিমটি কেটে উঠেছে যে আমি যেন এই বিষয়ে কোনো কথা না বলি, ইশারাতে আমাকে বলল যে ওই জিনিস, যেই জিনিস, এই যেই ঘটনা এই বাড়িতে ঘটছে সেই জিনিস, আমাকে পুরো ইশারা, মানে আমাদের ইশারা চলে রীতিমতন, হ্যাঁ। তখন বলছে এই যে আমার শুরু হয়ে গেল, আমার সাথে সমানে আমার ছেলের সাথে এই রকম কিছু না কিছু ঘটনা এরকম যখন হচ্ছে, আমার ছেলে একা থাকতে ঘরে তখন ভয় পায়, এ না কি করে ওই ঘুরে ঘুরে আইব্রাও করে, তো চুল কাটে, এইগুলি করে, তো একে তো ডেকে নিয়ে যায় বিকাল থেকে বা সন্ধ্যার থেকে দুপুরবেলা ওকে চলে যেতে হয়, তো সেই সময় ওর ছেলে একা ঘরে থাকতে পারে না, বলছে কি ওই একটা বয়স্ক মতন আমাকে ধমকায়, আমাকে চোখ বড় বড় করে, ছেলে ছোট তো, আমাকে ধমকায় রীতিমতন, মা জানো তো আমি থাকবো না, আমার ভীষণ ভয় করছে। তারপরে ওর ছেলে পাশের বাড়িতে গিয়ে বসে থাকে, যতক্ষণ না ওর মা আসে ওরা ওই ঘরে ঢুকতে পারে না। তখন ওই বউটা ওই বাড়িওয়ালার ছেলের বউকে বলছে যে তুমি সত্যি করে বলো তোমাদের বাড়িতে ভূত আছে, তুমি সত্যি করে বলো, হ্যাঁ। তখন বাড়িওয়ালিকে, যেই বউটার শাশুড়িকে একদিন বলতে গেছে ওই বাড়িতে, সেই তো কি বলে কি এত মুখ করলো আমাকে, হ্যাঁ তুমি এরকম বলো না, আমার বাড়ির নামে বদনাম করছো তুমি, আমার বাড়িতে যদি ভূত থাকতো তাহলে আমার ছেলের বউ রয়েছে, তুমি এই রকম বলে বলে আরো 5 জনকে এরকম আমার নামে, আমার বাড়ির নামে বদনাম করছো।
খুব মানে পুরো রীতিমতন ঝগড়া করার মতন ওই বাড়িওয়ালি এই করলো ওর সাথে। তখন বলছে আমি রাস্তায়, তখন আমি ধরেছি কলে, রাস্তার কলের ওইখানে দাঁড়িয়ে রয়েছে, দোকানে গিয়েছিল বোধহয়, বলছে ওইখানটায় কলপারে, দোকানের পাশে কলপারে উনি দাঁড়িয়েছে। তখন আমি বলছি যে তুমি একটু সত্যি করে বলো তো দেখি তোমাদের বাড়িতে ভূত আছে কিনা। তখন বলছে আমার শাশুড়ি সব মিথ্যে কথা বলেছে তোমাকে। বলছে আমিও তো এই এই আমার তো ওইখানে ঘর হচ্ছে, মানে এই শ্বশুর বাড়ির পাশে আর একটা ঘর করছে। বলছে আমি তো চলে যাব, বলছে আমি নিজে থাকতে পারি না এইখানে, সব সময় দেখো না আমি গ্রিল বন্ধ করে, দরজা বন্ধ করে থাকি, আমি নিজে থাকতে পারি না। বলছে তোমাকে কি বলবো, বলছে আমার ননদ একদিন, সব আমার শাশুড়ি মিথ্যে কথা বলছে, এই বাড়িতে ভূত আছে। আমার ননদ একদিন বলছে খুব বৃষ্টি পড়ছে, এবারে তখন শাশুড়ি ওই বাড়িতে ছিল, এখন তো শাশুড়ি থাকতে পারে না দেখে ওই বাড়িতে চলে গেছে। বলছে একদিন প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, আর আমার ননদ ছাদের মধ্যে, এই বিকাল বিকাল হবে, বলছে ছাদের মধ্যে ওই বৃষ্টির মধ্যে ভিজছে, মাথার চুল পুরো এইরকম সামনের দিকে করা, বলছে পুরো দেখা যাচ্ছে না ওর মুখটা, চুলটা যেরকম সামনে, সে একদম যে ভূতের বইগুলি যেরকম হয় না সামনের দিকে চুলটা করে, বলছে ওই রকম পুরো ছাদ ঘুরে ঘুরে আমার ননদ ভিজছে রীতিমতন। তুমি বলো না ওই রকম কোনো মানে হয় যে একটা মানুষ এমনি যদি ভেজার হয়, যে আমি ভিজবো বৃষ্টিতে, প্রথম কথা বিকালবেলা কেউ ভেজে না, দ্বিতীয় কথা যদি ভেজার হয় তাহলে সে তো এমনি নর্মাল দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজবে, ওই রকম একটা ভৌতিক রকমের একটা ইয়ে করে ও কি করে ওই রকম ঘুরছে। বলছে এবার আমার শাশুড়ি বলছে আমার ননদের নাম ধরে যে ও কোথায়, ওকে দেখছি না কেন, ও কোথায়। এবার এই ঘর ওই ঘর কোথাও পাচ্ছে না, চা করে উনি বসে রয়েছে আর কি ননদকে দেবে। বলছে তাহলে কি ছাদে জামা কাপড় তুলতে গেছে। এ বাবা, ছাদে জামা কাপড় তুলতে যাওয়া কথা বলে ছাদে গিয়ে ছাদের দরজাটা খোলা, বলছে ওই রকমও ইয়ে করছে, ঘুরছে, হ্যাঁ বৃষ্টির মধ্যে ওরকম মাথার চুলগুলি ওরকম করে ঘুরছে। বলছে তখন আমার শাশুড়ি বলছে, বলে আমিও তখন পেছন থেকে উঠে গেছি, আমার শাশুড়ি বলছে কি যখন ননদের নাম ধরে ডাকছে, বলছে ওই চুলের ফাঁকা দিয়ে না ভয়ঙ্কর করে মুখটাকে এইরকম ঘুরিয়ে না, মানে ওই চোখে কোনো ভাষা নেই, এইভাবে মানে আমাদেরকে চিনতে পারছে না, নাকি ওকে মনে হচ্ছে যেন অন্য কেউ ওই রকম করে তাকিয়ে রয়েছে। বলছে তখন আমার শাশুড়ি ছুটে গিয়ে যখন ওকে ধরেছে, আস্তে একদম আমার শাশুড়ির গায়ের মধ্যে হাত পা এরকম দাঁত ফাত লেগে আমার শাশুড়ির কোলের মধ্যে পড়ে গেছে। বলছে এই এই হয়েছে মানে একদিনের ঘটনা। হ্যাঁ, তারপরে দেখো আমি নিজে আমার সব সময় কিছু না কিছু আমার সাথে ঘটে। প্রথম কথা হচ্ছে একটা ঘটনা যেটার জন্যই ও আমাকে আরো বলেছিল যে ঘটনাটা একটু মানে বলতে, না তো আমি যেহেতু নাম ঠাম আমি কিছুই বলছি না। ওর ওই যে বাড়িওয়ালার ছেলের বউ, তার হাজবেন্ড নাকি বলে তার বৌদির সাথে নাকি বলে একটা সম্পর্কে ছিল। হ্যাঁ, তো সেই কারণে তো দেখো এটা তো আমার পাড়ার ঘটনা, যাই হোক, তো সেই কারণে এরা কি করেছিল, মানে ওই ওর হাজবেন্ড মানে ওই বাড়িওয়ালার ছেলে আর ওর মা মানে শাশুড়ি মিলে এই বউটা যাতে এইখান থেকে চলে যায়, তো সেই কারণে ওরা নাকি বলে কি করেছিল, বাড়ির মধ্যে নাকি বলে অনেক রকমের কালা জাদু করেছিল। হ্যাঁ, এমনকি শ্মশান থেকে নাকি বলে মাটি এনে ওই বাড়ির কোনো একটা ঘরে নাকি বলে রাখা আছে। এই হচ্ছে একটা ধাপ। আর একটা ধাপ হচ্ছে ওদের বাড়ির পেছনে নাকি বলে একজন ভদ্রমহিলা গলায় এমনি সাংসারিক অশান্তির জন্য গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে। এখন কথা হচ্ছে যে কিসের থেকে কি হয়েছে, মানে ওই যেহেতু শ্মশানেরও মাটি ওই বাড়িতে রয়েছে, সেখানেও কোনো কিছু হয়তো হতে পারে, কিন্তু বাড়িটার মধ্যে ভয়ানকভাবে ভৌতিক অ্যাক্টিভিটি, ভয়ানকভাবে মানে ভূতের উপদ্রব, মানে যে বলছে ভাষায় আমি বলতে পারছি না যে আমার ফ্যামিলির সাথে কি হচ্ছে। বলো তখন আমি কি করলাম, ওই বউটাকে যখন বললাম তখন ওই বউটা বলছে যে আমি কি করে বুঝলাম জানো, বলছে আমি একদিন সন্ধ্যাবেলা মানে আমার
হাজবেন্ড সবসময় ও বাড়িতে গিয়ে পড়ে থাকে, যেন ওই বাড়িতে আর একটা বউ রয়েছে, তো ও বাড়িতেই পড়ে থাকে। তো আমি এরকম খুব মন খারাপ করে সন্ধ্যাবেলায় বলছে বারিন্দায় দাঁড়িয়ে আছি, হঠাৎ করে আমার মনে হলো যে আমাদের বাইরের যে গেটটা আছে, গেটটা একটা এই লম্বা চওড়া একটা ছেলে, দেখতে খুব সুন্দর, বেশ পরিপাটি করে সেজে রয়েছে ছেলেটা, কিন্তু আমি দূর থেকে মনে হলো কি ও গেটটা খুললো না, গেটটাকে এফোর ওপর হয়ে ও আমার কাছে একদম, আমি দাঁড়িয়ে আছি, আমার কাছাকাছি চলে এসেছে। যখন ওই গেটের উপর ওপেন ও যখন ঢুকে পড়েছে, তো আমি না একটু ভয় পেয়ে গেছি। ভয় পেয়ে গিয়ে যখন আমি জিজ্ঞাসা করছি তুমি কে, তখন বলছে যে আমি কে, তুমি বুঝতে পারছো না আমি কে? বলছে না আমি একদম বুঝতে পারছি না, তুমি কে, তুমি ওভাবে কি করে আসলে, তুমি ওভাবে কি করে আসলে? তখন বলছে কি যে তুমি চোখ বন্ধ করো, তোমাকে কিছু দেখাবো। মানে কি অস্বাভাবিক একটা ঘটনা। বলছে তুমি, মানে ওই ভদ্রলোক বলছে যে ওই লোকটা ওর বউটার সামনে এসেছে, বলছে তুমি চোখ বন্ধ করো, তোমাকে আমি একটা জিনিস দেখাবো। তো ও বলছে কি যে আমি কেন জানি হঠাৎ সত্যি চোখটা বন্ধ করলাম। বলছে পুরো আমি যখন চোখটা বন্ধ করেছি, বলছে বিশ্বাস করবে না আমার এত খারাপ লেগেছে। বলছে আমি দেখছি আমার হাজবেন্ড ওর বৌদির কোলের মধ্যে মাথা দিয়ে শুয়ে রয়েছে। বলছে আমি ওইটা দেখার পর না, মানে আমি, মানে বাক্য, মানে আমার মুখ থেকে না কোনো কথা সরছে না। তো আমি ওই দেখা পায় না, আমি চোখটা খুলে নিয়েছি, যে আমার খুব কষ্ট হলো ওই একটা, ওই রকম একটা দেখলাম। আর ভাবলাম এ কি করে জানলো, বলে যখন ওর দিকে তাকিয়েছি, তখন দেখছি ও আর আমার সামনে নেই, একদম আমার মানে এই পাশে এসে দাঁড়িয়েছে। মানে চোখটা বন্ধ করলাম, চোখটা খুললাম, তার মধ্যে ও আমার পাশে এসে দাঁড়িয়েছে। তখন আমি এত জোর ভয় পেয়ে চিৎকার করে উঠেছি, উঠে আমি আবার চোখ বন্ধ করে নিয়েছি যখন, তখন মানে বন্ধ করে আমি দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছি। তারপরে যখন আবার চোখ খুলেছি, দেখছি আমার কাছে আর কিচ্ছু নেই। বলছি এই রকম একটা ঘটনা আমার সাথে হয়েছে, আমি আর এইখানে থাকছি না, আমার ওইখানে ঘরটা ঠিক হচ্ছে, আমি চলে যাব। নিতে তো আমার হাজব্যান্ড চাইছে না, এখানেই থাকতে চাইছে, কিন্তু আমি এখানে থাকবো না, আমি সামনের মাসে আমি চলে যাচ্ছি। তো বলছে যে তুমি যে চলে যাচ্ছ তাহলে আমার কি হবে? হ্যাঁ, তো এই ঘটনার পরে ও বাড়িতে বলছে আমার কোনো শুভ জিনিস হচ্ছে না জানো। বলছে এমন কি, বলছে আমার হাজবেন্ড একটা সাধারণ একটা কারখানায় কাজ করে, তো আমরা কিছু পয়সা জমিয়েছি, যে একটা পুরনো সেকেন্ড হ্যান্ড একটা দেখেছে, বলছে একটা স্কুটি দেখেছি, তো ওটা আমার হাজবেন্ড কিনবে করে যখন আমরা ঠিক করেছি, পুরো পয়সা যখন একটু একটু করে আমি কিছু পয়সা জমিয়েছি, আমার হাজবেন্ড কিছু পয়সা জমিয়েছে, বলছে যেদিন আমরা স্কুটিটা কিনতে যাব, সেই দিন যখন আমরা যাচ্ছি, তো যাওয়ার পরে কখন জানি টাকার ব্যাগটা পুরো, বলছে আমার হাজবেন্ডের পকেট থেকে যেন পড়ে গেছে। কি করে পড়লো, কিভাবে পড়লো আমরা কিচ্ছু জানি না। যখন ওখানে গেছি, মানে স্কুটিটা আমরা কিনবো, তখন পকেটে হাত দিয়ে দেখে যে টাকা নেই। বলছে আমরা যে কি অসুবিধার মধ্যে আছি, কোনো ভালো কাজ হচ্ছে না। তারপরে বলল যে আমি আমার দিদি বাড়ি গেছি, ডানলবের ওখানে ওর দিদি বাড়ি। তো বলছে ওখানে একজন আমাকে দেখে বলছে কি তোকে তো শেষ করে ফেলবে, তোকে একদম, মানে নন বেঙ্গলি উনি, বলছে তোকে একদম শেষ করে ফেলবে, তোকে তো মেরে ফেলবে। তখন বলছে যে আমি কি করব, তাহলে আমি তো থাকতে পারছি না। তো বলছে ওই বাড়িটা তোরা ছেড়ে দে। তো পিও তখন বলল যে কাকিমা তা তোমরা ওই বাড়ি ছাড়ছো না কেন? তো শোনো এইবার একটা ঘটনা। বলছে প্রথম কথা, আমরা যেই বাড়ি দেখতে যাচ্ছি, বাড়ি আমাদের পছন্দ হচ্ছে, কিন্তু আমাদের এই বাড়ি থেকে কিছুতেই বার করতে, মানে বেরোতে দেবে না, জানো তো। মানে উনি পুরো রীতিমতন না ছলছল করছে চোখ, মানে মানে এতটা অসহায় লাগছে না ওনাকে, আর এত ওরকম চেহারা হয়ে গেছে, মানে একটা অস্বাভাবিক একটা কিছু যে ওর ভেতরে। বলছে জানো যে এক তো আমাকে আমার আয়ত্তে কিনতে হবে, তো ও এই কাজ করে জানো, আর হাজবেন্ড একটা সাধারণ একটা
কারখানায় কাজ করে, বলে আমাকে তো আমার আয়ত্তে কিনতে হবে, মানে ভাড়া যেতে হবে, যে আমি যতটা চালাতে পারবো ভাড়া। বলছে যে যেই ঘর যাচ্ছি মানে মোটামুটি আমাদের পছন্দ হচ্ছে, যে আমার আয়ত্তে আছে, আমি কম পয়সার মধ্যে যেদিন দেখতে যাচ্ছি, তার পরের দিন যখন আমরা অ্যাডভান্স দিতে যাচ্ছি, বলছে 2-3টে বাড়ির সাথে আমাদের এইরকম হয়েছে যে আমরা অ্যাডভান্স দিতে যাচ্ছি, তখন ওরা বলছে আমার বাড়ি, আমার ঘর আমি ভাড়া দেবো না। কেউ বলছে আমার আগে যে দেখে গিয়েছিল সেই আমাকে অ্যাডভান্স দিয়ে গেছে, আর আমি তোমাকে ঘর ভাড়া দেবো না। বলছে এইরকম পরপর যখন আমার সাথে হলো, তখন আমি আবার আমার দিদি বাড়িতে গেলাম, গিয়ে আমি বলেছি যে যে আমাকে বলেছিল যে এরকম তোকে তো মেরে ফেলে দেবে, তো তাকে আমি বললাম যে আমি তাহলে কি করব। তো ও একটা বলল যে এমনি, মানে উনি কিছু না, উনি এইগুলি বলতে পারে, তো উনি একটা মন্দির থেকে কিছু ফুল ঠুল নিয়ে একটা তাবিজ বানিয়ে ওকে দিয়েছে, বলছে এইটা তুমি পরে থাকো, ওরা যা করার করবে, কিন্তু তোমার অন্তত ক্ষতিটা মানে বড় রকমের তোমার মানে জীবন নিয়ে যে টানাটানি, সেটা অন্তত হয়তো হবে না। বলছে আমাকে যেদিন আমি হাতে পড়ছি, আমার হাজবেন্ড পরিয়ে দিচ্ছে, সেদিন এত আমার হাত বলছে লঙ্কা বাটার মতন জ্বলে যাচ্ছে, কিছুতেই আমি ওটা হাতে মনে হচ্ছে কি ধারণ করতে পারছি না, আমার হাত মনে হচ্ছে জ্বলে যাচ্ছে একদম। তাও আমার বলছে আমার হাত জোরে চেপে ধরে, মানে এত জ্বালা করছে, আমি তো হাত ঝটকা মারছি, বলছে তাও আমার হাজবেন্ড হাত জোরে চেপে ধরে ওই তাবিজটা বেঁধে দিয়েছে। বলছে সেই দিন রাত্রিবেলা আমি ওরা বলছে আমার হাজবেন্ড আমার ছেলে বসে বসে টিভি দেখছে, তো আমি পাশ থেকে শোবো বলে, ওরা টিভি দেখছে দেখুক, আমি পাশ থেকে শোবো বলে যখন শুয়েছি, বলছে এত জোর আমাকে কেউ ধাক্কা বা লাথি মারলো, আমি ছিটকে নিচেই পড়ে গেছি, কেন ওই তাবিজটা কেন হাতে আর কি পড়েছি। হ্যাঁ, বলছে আমাকে এমন জোর লাথি মেরেছে, আমি আমি ফার্স্ট টাইম ভাবলাম কি যে আমার হাজবেন্ড করলো বা ছেলে করলো, ওরা তো টিভি দেখছে, ওরা কেউ, আমি পড়ে গেছি, সব ধপধপ করে নেমে বলছে এ বাবা তুমি পড়ে গেলে কি করে, বলছে আমি পড়ে যাইনি, আমি আর খুলে কিছু বলতে পারছি না, যেহেতু এই ঘরের মধ্যে কোনো কথা আমি বলতে পারি না, তখন বলছে যে আমি খুলে কিছু বলতে পারছি না, কিন্তু আমি একই কথা বলে যাচ্ছি, মানে ইশারা করছি ওই রকম দেখিয়ে, আর বলছি আমি কিন্তু পড়ে যাইনি। হ্যাঁ, তো এখন বলছে তারপরে নাকি বলছে যে ওই বাড়িতে আরো 4টে না 5টা মেয়ে স্কুল, মানে ওরা স্টুডেন্ট ছিল। হ্যাঁ, ওরা যখন ওই বাড়িতে ভাড়া এসছিল, ওরা কলেজ স্টুডেন্ট, তো সেই সময় এটা হচ্ছে আরো আগে, মানে ও আসার আগে, তো তখন নাকি এটা বলেছে ওই যে বাড়ির সামনে একটা দোকান আমি বললাম না, তো তার পাশে একটা রুটির দোকান আছে, রুটি বিক্রি করে, তো সে সেই ভদ্রলোক এই কথা বলেছে যে তুমি ওকে যখন বলছে যে দাদা এই বাড়িটা এসে, ও আশেপাশের অনেককেই জিজ্ঞাসা করেছে যে আমার না এরকম এরকম আমি বুঝতে পারছি আমাকে এরকম ধরে রেখেছে। হ্যাঁ, স্টুডেন্টগুলি তখন ওই রুটিওয়ালা লোকটাকে নাকি বলেছে যে, মানে এই বউটা তো আগেই বলছে যে এরকম আমি এই বাড়িতে থাকতে পারছি না, তখন ওই রুটিওয়ালা ভদ্রলোক বলেছে যে তোমার আগে এই বাড়িতে 4-5টা স্টুডেন্ট ছিল, মেয়ে ছিল। হ্যাঁ, বলছে তারা 1 মাসও থাকেনি, তারা কেন জানি তারা রান্নাও করতো না, তোমার তো রান্নাঘরে রান্না করছো সেই জন্য এই সমস্ত হচ্ছে, রান্নাঘর ওলট পালট হচ্ছে, কিন্তু তারা রান্না করতো না, তারা কিছুই করতো না, তারা খাবার কিনে নিয়ে আসতো, রাত হলে আমার থেকে রুটি নিত। হ্যাঁ, বলছে তারা 1 মাস থেকে তারা থাকতে পারলো না, বলছে আমাকে বললো যে আমরা না ঘর ছেড়ে দিচ্ছি, আমরা থাকতে পারছি না, আমাদের ভালো লাগছে না, ওই বাড়িটা আমাদের ভালো লাগছে না, তো তুমি কি করে এই বাড়িতে আসলে, আমরাও তো এরকম বলা বলি করছি। এইবারে নাকি পাড়ার আশেপাশে 2-1 জন তারাও নাকি বলছে যে এই বাড়িটা ভালো না। এখন কথা হচ্ছে যদি ধরো এই বাড়িটা ভালো না হয়, হ্যাঁ, তো ওকে বলা উচিত ছিল। ইতিমধ্যে ওই যে আরেকজনও যে ছেলের বউ, বাড়িওয়ালার ছেলে, সেও চলে গেছে,
টোটাল বউটা একা। এইবার তোমরা বলো যে ওই রকম সারাক্ষণ চলছে, বলছে কোনো কথা বলতে পারছি না। আর আমার এখন এমন একটা মানে ম্যানিয়া হয়েছে, আমার মনে হচ্ছে কি হাতে ছুরি পেলে হাত কেটে দেই। তারপরে মানে সুইসাইড বলছে। আমার টোটাল মনে হচ্ছে যে এই আমি আর এই ঘরের মধ্যে থাকতে পারছি না, আমার ভালো লাগছে না, আমি সুইসাইড করব। হ্যাঁ, এখন ও সবসময় সুইসাইড করার একটা মানে টেন্ডেন্সি এসে গেছে ওর ভেতরে। তো আমি বললাম দেখো তুমি এইগুলি করো না। বলছে দেখো ওই জন্যই আমার হাজবেন্ড সবসময় আমার ছেলেকে বলে যে মায়ের সাথে সাথে থাক। তো এইবারে আমি কি করব? মানে ও যে কি করছে বলছে আমাকে ওই বাড়ির থেকে হয়তো বেরাতেও দেবে না, আমাকে শেষ করে দেবে। বারবার শুধু এক কথা বলছে আর বলছে আমাকে শেষ করে দেবে। তা আমি যে তুমি পুজো টুজো ঘরের মধ্যে করছো তো? বলে আমি পুজো করি, আমি সব করি। হ্যাঁ, বলে হয়তো সেই জন্যে কিছু এখনো অবধি করে উঠতে পারছে না, কিন্তু কথা হচ্ছে যে আমাকে শেষ করে ফেলে দেবে। আমার কোনো রকম মানে ভালো কিছু হচ্ছে না। তারপরে মানে সবারই এরকম শরীরের মধ্যে চলছে, আর রীতিমতন তো এইগুলি দেখতেই পাচ্ছি, থাকতে পারছি না আমি। হ্যাঁ, তো কি বলবো বলো, আমার তো এখানে বলার কোনো ভাষা নেই। হ্যাঁ, তো ওর সাথে এখনো এরকম চলছে, ওর জন্য সত্যি খুব কষ্ট হচ্ছে। আর সত্যি আমি এইগুলি কিছু মানে জানিও না যে ওকে কিছু বলবো, আর ও জানে না যে ও কি করবে, জানো তো। তো এই চলছে ওর সাথে, এখনো চলছে। তো এই হচ্ছে, আমি মানে এতদিন তো এই ঘটনাগুলি লোকের কাছে শুনতাম, মানে আমার ছেলে শুনে না, আমার ছেলেও খুব কষ্ট পাচ্ছে। যে তখন বলছে দেখো, ও বলছে আমার যদি সেই ক্ষমতা থাকতো আমি কোনো ফ্ল্যাটে আমি চলে যেতাম। মানে ওর সেই রকম মানে ও বড় জোর 1.5 থেকে 2,000 টাকার মধ্যে ও মানে ঘর। তো ওই রকম যখনই ও খুঁজতে যাচ্ছে তখনই ওর সাথে এই জিনিসগুলি এরকম ঘটছে, জানো। কোনো রকম কিছুতে ও আগাতে পারছে না। তো যাই হোক, এই এখনো চলছে ওর সাথে। জানি না ভগবান ও একটা যেন ঘর খুঁজে পেয়ে যাক। তো আর আমার সাথে দেখা হয়নি, এই 15-20 দিন আগেই যা ঘটনা শুনেছি। তো বলো তোমাদের কেমন লাগলো, ওর সাথে রানিং এরকম চলছে। তো আশা করি যেন ও এর থেকে বেরিয়ে যেতে পারে, অন্তত নিজের জীবন নিয়ে যেন ওখান থেকে ও বেরাতে পারে। তো বলো তোমাদের কেমন লাগলো ঘটনাটা। রিঙ্কি দে বলছে এ বাবা খুবই কষ্টের। শর্মিষ্ঠা হাজরা বলছে দিদি তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ শর্মিষ্ঠা। বলো এখন। গল্পের নিরিখে তো গল্পটা ভালো, কিন্তু যথেষ্ট দুঃখজনক। মানে একজন এখনো তুমি মানুষের জীবনে কোনোদিন মানে তোমরা বিশ্বাস করো ওকে, এই তো পিউ আমার ছেলে, আমরা মানে বললাম না আমার দুটো বাড়ির পরে ও ছিল, মানে একটা অন্যরকম একটা গ্লেজ ছিল ওর। আর ওনার তাকাতে পারছে না রীতিমতো না। ও যে কতদিন ঘুমা, যেহেতু আমারও মাঝে মাঝে তো একটু ঘুমের অসুবিধা হতো, আগে হতো। হ্যাঁ, তো সেই সময় আমি ওর চোখ দেখেই আমি ওকে বলেছি তোমার ঘুম হচ্ছে না। পুরো চোখের পাতা ও এই রকম করে রেখেছে, ফুলে রয়েছে, যে ওর যে রাতের পর রাত ঘুম হচ্ছে না। তো আমি একটু ওকে বললাম তুমি একটু ডাক্তার দেখাও ভালো করে। তখন ও যখন আমাকে ঘটনাগুলি বলল যে আমি তাও তুমি সুগার, বলো আমি এগুলি সব টেস্ট করেছি, বলছে সব টেস্ট করেছি আমি, তাও তুমি আর একবার একটু কিছু করো। আর আমার এত ভয়ানক, যেহেতু আমার মানে এতদিন কি বলতো আমি ঘটনাগুলি শুনলে একরকম, আর মানে পরিচিতর সাথে হলে পরিচিতর ব্যাপারটা সাথে হলে। feel আর টা আমি এই অন্যরকম। বললাম না, আমি এই ঘটনাটা না, ওর ঘটনা আমি বেশ 2-1 মাস আগে বলেছিলাম যে এরকম আমার ছেলেও এরকম অ্যাক্টিভিটি তো বুঝতে পারে। ওই মেয়ে বউটাও এই শুনলাম যে ও যেই বাড়িতে গেছে, হ্যাঁ, ও এটা দেখতে পেয়েছে। কিন্তু ওকে যে এইভাবে হাবি করে রেখেছে, আর ওর ও ও ওকে আষ্টে কি পৃষ্ঠে করবে, জড়িয়ে ও রেখেছে। কি করবে, আমার খুব কষ্ট। আমার সেই দিন সারা দিন আমি আর পিউ ওকে নিয়েই কথা বলে গেছি, যে প্রত্যক্ষদর্শী মোটামুটি আমরা। আচ্ছা, রিঙ্কি দে বলছে ভগবান যেন ওর সহায় হয়। হ্যাঁ, এটাই গোল্ডেন কামনা বার্ড করি। তৃষা বলছে খুব প্যাথেটিক ঘটনা, বাট খুব ভয়ঙ্কর ঘটনা। পাপিয়া বন্দ্যোপাধ্যায় বলছে খুব ভয়ের। তাতাই ব্যানার্জি বলছে মারাত্মক ভয়ের মারাত্মক। ভয়াবহ ঘটনা। হে ভগবান ওনার জন্য প্রে করি। একদম একদম। আচ্ছা, তাতাই ব্যানার্জি বলছে সব সময় সুন্দর। আচ্ছা, পাপিয়া বন্দ্যোপাধ্যায় বলছে ভেরি নাইস। রিঙ্কি দে বলছে এইভাবে মানুষ কতদিন সুস্থ থাকবে। সেই ওটা অসুস্থ। না, হ্যাঁ, ওইটা ওই তুমি জায়গাটা তুমি মিস করেছো যে কোনটা? ওই লোকটা কিছু একটা মানে ওর যে বাড়ির মালিকটা সে কিছু একটা করার জন্য বাড়িতে শ্মশানের ছাই এনেছিল বলে। বলেছি তো, ওই তো ওইটা আমার মনে হয় কি জানো তো, দেখো আমি না সব ঠিকঠাক বলতে পারছি না তো, একটা যেহেতু আমার
পাড়ার ব্যাপার। আমার মনে হচ্ছে কি ওই যে শ্মশানের মাটিটা ওই বাড়িতে, যেহেতু ওই বউটার সাথে ওর ওই বৌদির সাথে ওই অ্যাফেয়ার ছিল, তো আমার মনে হচ্ছে, জোরে বলে আমার ভয় লাগছে বলতে, এখন আমার মনে হয় কি ওই যে শ্মশানের মাটি ঠাটি এনে যে কালা জাদু করার চেষ্টা করেছিল, তখনও কোনো আত্মা চলে এসছে কিনা। আর কত ভয়ঙ্কর আত্মা দেখো, ওকে বাড়ির থেকে বেরাতে দিচ্ছে না। হ্যাঁ, তো বলছে কি ওদের নাকি বলে আগে এরকম হয়েছে, হ্যাঁ কয়েকটা আসলে সেই বলছে ওদের নাকি বলে এরকম হয়েছে, দরজা ওই ওদের না, মানে এদের তো এরকম হচ্ছে, ওই বাড়িওয়ালার বউ বলে গেছে, বলছে যে আমাদের এমনও হয়েছে দরজা আমরা বন্ধ করে ঘরে বসে রয়েছি, সেই দরজা খুলে দিল, কেউ নেই, দরজা পুরো খুলে দিল। আর ঘরের ভেতরে ঘর তো, হাওয়া লাগার ব্যাপার নেই। হ্যাঁ, বলছে আমাদের দরজা খুলে দিল, বলে প্রায়শই এরকম হতো যে কেউ দুষ্টমি করে দরজা খুলে দিয়ে চলে যেত আমাদের। তো ওই ভদ্রমহিলা তো গিয়ে বেঁচে গেছে, কিন্তু এ তো এখানে আটকে। আর কিছুতেই না, ওই বাড়িওয়ালাকে বললে না, সে আরো উল্টে ঝগড়া করছে, বলছে আমাকে এরকম ফাঁসান কেন আপনারা ফাঁসালেন। হ্যাঁ, উল্টে প্রচুর ঝগড়া করছে। তো ঠিক আছে, আমি চলে যাচ্ছি হ্যাঁ পরবর্তী ঘটনাতে। তো পরবর্তী ঘটনাটা হচ্ছে, এই পরবর্তী ঘটনাটাও না একটুখানি সত্যিই দুঃখের, আমার কাছে দুঃখ লেগেছে। তো পরবর্তী ঘটনা হচ্ছে, ওরা দুই বোন, হ্যাঁ মানে হ্যাঁ এই ঘটনাটা পাঠিয়েছে, এইটা পাঠিয়েছে তোমার শ্রীরামপুর থেকে। হ্যাঁ, তো শ্রীরামপুর থেকে পাঠিয়েছে, মানে ওর মা পাঠিয়েছে রুমকি আর চুমকি। হ্যাঁ, তো রুমকি আর চুমকি ওরা হচ্ছে দুই বোন। তো দুই বোন ওরা কি করতো জানো তো, ওরা না নাচ শিখতো, নাচ করতো, এমনকি ওরা বড় বড় প্রোগ্রামগুলি করতো, মানে খুব ভালো জায়গা থেকে ওরা নাচ শিখেছে। হ্যাঁ, এবং ওরা ওই যেইখান থেকে ওরা নাচ শিখেছে, তো ওই ওনরাই অনেক বড় বড় গল্পগুলি, হ্যাঁ অনেক বড় বড় অনুষ্ঠান মানে ওদেরকে দিত। হ্যাঁ, তো এই অনুষ্ঠানটা যখন ওদেরকে এরকম দিত, ওরা করছে, শিখছে, করছে, এর ভেতরে কি হলো জানো তো, ওর বাবার না কিডনি খারাপ ছিল। হ্যাঁ, দুটো কিডনি খারাপ ছিল। তো তাই তখন ওর মা কি করতো, ওর মা তখন মানে মেশিন চালাতো, হ্যাঁ ওই ব্লাউজ করতো। তো ওর মা কিছুটা সংসার চালাতো, বাবার টাকা কিছু ছিল ওই দিয়ে, মানে লাস্টের দিকে এমন হয়ে গিয়েছিল না, বাবাটা না আর হাঁটাচলা করতে পারতো না। তো যাই হোক, এখন যখন দুটো কিডনি ফেলিওর হয়ে গেছে, তো ওর বাবা একদিন মানে খুব অসুস্থ, হসপিটালে এরকম নিয়ে গেছে, ওখানে ওর বাবা মারা যায়। হ্যাঁ, তো মারা যাওয়ার পরে তখন কি হয়েছে, এবার ওদের কিছু মানে আর্থিক অবস্থাটা বাবার পেছনে খরচা করে মোটামুটি ওদের না ওই দেখো একটা নাচ শিখতে গেলে যতই, তখন লাস্টের দিকে স্যার প্রচুর ওদেরকে হেল্প করেছে, কিন্তু করলে কি হবে দেখো, একটু বড় জায়গায় যেতে গেলে একটু পয়সা লাগে, জিনিসপত্র কেনার জন্যে, নাচের প্রোগ্রাম করার জন্য, যাওয়া আসার জন্যে, ওখানে গিয়ে থাকতে হতো তার একটা খরচা দিয়ে। তো সেই সময় কি করেছে, এই তো একটা প্যাথেটিক ব্যাপার, যাওয়ার পরে আর একটা ঘটনা হয়েছে, ওই বড় বোন রুমকি আর চুমকি দুজনে নাচ করতো, তো বড় বোন একদিন কি করেছে, আরো বন্ধু বান্ধবের সাথে ওরা গঙ্গায় গিয়েছিল স্নান করতে, বেড়াতে গিয়ে সেইখানে গঙ্গায় স্নান করতে গিয়ে ওই বড় বোন ওই গঙ্গার জলে জানো তো স্নান করতে করতে যখন ওদের মানে ঢেউ এসেছে, ঢেউয়ে ওই বড় বোনকে নিয়ে চলে গেছে। হ্যাঁ, তো জলে ডুবে সেই সময় ওদের এই রকম একই পরিস্থিতি চলছে, সেই সময় বড় বোনটা জলে ভেসে জলে ডুবে মারা গেছে। হ্যাঁ, তো তাহলে এবার বাড়ির অবস্থাটা বোঝো, যে বাবা এই রকম ঘটনা, ঠিক 1 বছরের মাথায় বড় মেয়েরও ওই এরকম ঘটনাটা ঘটলো। তো ওদের সংসার তো পুরোপুরি রকমের ভেঙে পড়েছে। ভেঙে পড়ার পরে তথাপি মা ছোট বোনকে সাহস দিয়ে যে তুই কর, যা হয়েছে আমি আছি, তুই চিন্তা করিস না, তুই তোর জায়গায় একটা কিছুতে পৌঁছা, আমি দেখছি, আমি সংসারটাকে চালাচ্ছি। তো এই রকম করতে করতে প্রায় ওর দিদি মরে যাওয়ার প্রায় 6-7 মাস পর হঠাৎ একদিন ওই স্যার ওদের নিয়ে যাবে একটা, মানে ওদের তখন ওই আসানসোলে একটা বিশাল রকমের প্রোগ্রাম চলছে, ওখানে অনেক মানে ভালো ভালো লোক এসছে, থিয়েটারের লোক এসেছে নানান রকমের, যে তখন বললো দেখ তোরা যদি এইখানে
মানে অনুষ্ঠানটা করতে পারিস তোরা সবাই মিলে, তোরা একটা এমন একটা কি যে মানে একটা প্রোগ্রাম ওদের হচ্ছিল, সেইখানে ওরা বাছাই করছিল এখান থেকে যে আমরা এখান থেকে কিছু স্যার দিয়েছিল কিছু মেয়ে যে ছেলে মেয়ে নেবে। তো সেই জায়গাটায় যাওয়ার মতো মানে ওই চুমকির আর সেই জায়গাটায় যাওয়ার মতন মানে পরিস্থিতি নেই, মানে আর্থিক অবস্থাটা সেই সময় এতটা টালমাটাল যে ওর যাওয়ার মতন। ও না রাত্রিবেলা কাঁদছে, হ্যাঁ রাত্রিবেলা খুব ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদছে যে আমি যদি এখানে না যেতে পারি তো আমার লাইফটা হয়তো আমিও তো সিলেক্ট হতে পারতাম। তো এরকম যখন ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদছে, কাঁদতে কাঁদতে না ও ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে না এরকম চোখে এরকম জল জল অবস্থায় ও ঘুমিয়ে পড়েছে। যখন ও ঘুমিয়ে পড়েছে তো সেই সময় ও হঠাৎ অনুভব করছে টুপ 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 করে ওর গায়ের মধ্যে না জল পড়ছে। তো প্রথম না ও ঘুমের ছলে না চোখ মুছছে যে আমি তো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছি ওই জলটা, কিন্তু না ওর এইবারে না পুরো সারা শরীরে না টুপ 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 করে জল পড়ছে। যখন জল পড়ছে তো তখন অনেকক্ষণ থেকে যখন জল পড়ছে হঠাৎ না এরকম চমকে উঠেছে। চমকে উঠে ওর মনে হলো আবঝা যেন ওর মনে হলো দিদি ওর মুখের দিকে এক দৃষ্টি তাকিয়েছিল। ওর দিদির চুল থেকে, ওর দিদির চুল না কোচকানো কোচকানো চুল ছিল, বলছে আমার যেন মনে হলো যে আমার দিদি আমার মুখের ওপরে উবু হয়ে রয়েছে, আমাকে এক দৃষ্টে দেখছে, ওর চুল থেকে ওর শরীর থেকে জলের ছিটা আমার গায়ে আসছে। তখনই আমি এরকম জেগে উঠেছি। জেগে ওঠার পরে তখন আমি দেখছি যে কে কেউ যেন ঘর থেকে বেরিয়ে গেল। কে? কেউ না তো, দিদি নেই তো। তো দিদি আমার যেন ঘুমানোর মাথায় হাত দিয়ে বলছে তুই চিন্তা করিস না, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি, তুই চিন্তা করিস না। মানে ওর কানের মধ্যে এটা যখন বাজলো তখন ওর ঘুমটা ছুটে যাওয়াতে ও দেখলো কেউ যেন মানে হয়তো চলে গেল, না এতক্ষণ এখানে কে ছিল। তারপরে ও ঘুম থেকে উঠে না এই দিদি মানে সামনেই না ওর দিদির আর ওর ফ্রেমে বাঁধানো ছবি ছিল, ওরা নাচ করছে। হ্যাঁ, তো ওর দিদি যখন ডুবে যায়, তো ওর দিদির বাবা আমার গায়ে কাঁটা দিচ্ছে, ওর দিদি যখন ডুবে যায় ওর দিদির পায়ে জানো তো মোটা মোটা মানে ওই রূপোর মল ছিল, খুব মোটা মোটা এক জোড়া মল ওর বালিশের তলায় রাখা রয়েছে। যেই মলটা রূপোর মলটা কিনা ও দিদির পায়ে কখনো কখনো না নাচ করলে ওই মলটা ওর পায়ে সবসময় থাকতো, ইয়ে টাইপের মানে পায়ের তোরা না মল এরকম মল টাইপের ছিল। তখন ওর যখন ঘুম ভেঙেছে তখন ও তো এবার উঠে কাঁদছে, দিদি দিদি করে কাঁদছে, এরকম করছে যে দিদিকে দেখলো, স্বপ্ন দেখলো, খুব কাঁদছে। তো এই যখন ও বিছনা তুলতে গেছে, বালিশটা যখন তুলেছে তখন দেখছে যে ওই দিদির পায়ের ওই মল ওর বিছনার তলায় মানে বালিশের তলায় রয়েছে। তখন তো ওই মল দুটো নিয়ে ছুটে মায়ের কাছে গেছে। তো মা মানে মায়ের আর সেই সময় মনে নেই যে ও মা হয়তো ভাবছে যে দিদি হয়তো কখনো খুলে রেখে গিয়েছিল সেই মলটা। বলছে কোথায় পেলি দিদির মল? তখন বলছে মা দিদি, মাকে জড়িয়ে না আপনার হাউ হাউ করে কাঁদছে, বলছে মা দিদির মল আমার বালিশের তলায় ছিল। তারপরে যখন সব ঘটনাটা বলল তখন মা আর মেয়েতে সেই জড়িয়ে ধরে কি কান্না, বলছে দেখ দিদি এসে তোর এই এত বড় একটা উপকার করে দিয়ে গেল। হ্যাঁ, না হলে দেখ যদি দিদি এদিক ওদিক খুলে রাখতো তাহলে তো তোর বালিশের তলায় আসতো না। তো তখন সেই দুজনে মিলে খুব কাছে দিদির ফটো ধরে মা মেয়েতে কি কান্না। ওই মল মানে বললো যে বিক্রি আমি করব না, এই মল বাঁধা রাখলো, বাঁধা রেখে ওখান থেকে মানে গাড়ি ভাড়ার টাকা কিছু কিছু টাকা, তারপরে স্যারও দিয়েছিলেন, মাও কিছু সেই করে তারপরে ও সেই নাচের প্রোগ্রামে গিয়েছিল জানো তো। তো মোটামুটি ওই নাচের প্রোগ্রামে গিয়ে হয়তো একদম ডিরেক্ট ও তখন হয়নি, সিলেক্ট হয়নি, কিন্তু তার পরের আর একটা রাউন্ডে ও গিয়ে সেইখানে নাচ করেছে, সিলেক্ট হয়েছে, বেশ অনেক পয়সা তখন ওই টাকা পেয়েছিল এইখানে নাচ করে। বলছে আমার মেয়ে তখন অনেক মানে এই ফার্স্ট টাইম ওর টাকা ইনকাম করলো, করে তখন ওর দিদির পায়ের মল নিয়ে এসে বলছে এখনো রাখা রয়েছে আমার মেয়ের পায়ের মল জানো। তো এই ছিল আমার শেষ ঘটনা। তো বলো তোমাদের কেমন লাগলো? এটা আমার খুব দুঃখ লেগেছে, মানে ওটা তো এক ধরনের, এটাও এক ধরনের, এটা ওই যে বলে না শূন্য বুকে আর কি মানে ফিরে আসা মায়ের।
তো ঠিক আছে, কেমন লাগলো? হুম, বলো তোমাদের কেমন লাগলো ঘটনাটা? চলে গিয়েও হেল্প করে দিয়ে গেল, গুড হ্যাঁ সোল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দেখো গুড সোল তো থাকেই। থাকেই। তারপরে একটা কথা কি বলতো, মেয়ে মা আর ও তো ওখানে থাকা, ওরও তো মা মেয়ের কষ্ট, মানে মা আর বোনের কষ্ট দেখে ওরও তো কোথাও না কোথাও কষ্ট হচ্ছে। আর ওর তো সেই সময় মানে এতটা দুই বোনের মধ্যে এতটা বন্ডিং ছিল মায়ের সাথে, ও ওরও কষ্ট হয়েছে যে আমি যেটা করতে পারিনি, তো আমার বোন সেটা করুক। হুম, এখন অনেকে জয়েন করছে, এখন অলমোস্ট হয়ে লাইফ গেছে গো, শেষ। হয়ে গেছে। তারপরে কি হচ্ছে বলো তো, বাড়িতে লোকজন এসেছিল তো, এই মাত্র সব গেল, কিছুক্ষণ আগে গেল। আমার আজকে বেশ কাটাকাটনি হয়েছে। তো বলো তোমাদের কেমন লাগলো, একটু বেশি বেশি করে কমেন্ট করো। আশা করি সব 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 খুব ভালো আছো। তো গুড নাইট, আবার আসবো। কি করবো, রাখবো না, কমেন্ট তৃষা নেবো? তৃষা গোল্ডেন বার্ড তৃষা বলছে খুব দুঃখজনক ঘটনা। একদম তাই। আসছে কমেন্ট। হুম, তাহলে তো কেউ বললে না কে কেমন পিঠে পুলি খেলে, কেউ কিন্তু বললে না। তাহলে কি কেউ খাওনি নাকি, আমাকে বলছো না? কোনটা? পিকনিকও তো হলো না পিকনিকও এবারে তো তো হলো না। আমাদের। আমি একটুখানি ঘুরে এসেছি, বেশ মজা করেছি জানো, খুব মজা করেছি ঘুরতে গিয়ে। রিঙ্কি দে লিখেছে ভীষণ প্যাথেটিক, খুব প্যাথেটিক একদম একদম ঘটনা। একদম, হ্যাঁ ঠিক তাই। আহ, অকালেই চলে গেল। অকালে কত প্রাণ ঝরে যায়, তাই না? মায়ের হয়ে যায় কষ্ট, জানো তো, মা বাবা যেই থাকুক। আমার মতে কি জানো তো, সন্তান থাকাকালীন মা বাবা চলে যায় ঠিক আছে, কিন্তু মা বাবার সামনে কোনো কারোর সন্তান যেন না চলে যায়। ঠিক আছে, রাখছি, হ্যাঁ। গুড নাইট। আর কি কমেন্ট আসছে? মৌসুমী ভট্টাচার্য চৌধুরী বলছে খুব ভালো। কমেন্ট আসছে কিন্তু আমাদের যেহেতু ভিডিওটা অনেক পরে আচ্ছা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওই জন্য দেখতে পাচ্ছি না তো, তো হ্যাঁ, ভাবছি যে দাদাই সব চলে ব্যানার্জি গেছে। লিখছে খুব দুঃখজনক। আচ্ছা, আচ্ছা, ওটা চোখে জল এসে যায় হবে, চোখে জল হয়ে গেছে। দাদাই ব্যানার্জি বলছে ভেরি প্যাথেটিক। রিঙ্কি দে বলছে আপনজন হারানো সব থেকে সব কষ্টের। থেকে কষ্টের, হ্যাঁ। আর তারপরে দেখো, বাবা বাবা চলে যাওয়ার পরে এরাই তিনজন, মানে এমন ছিল তিনজন তিনজনেরই একদম ইসে। তো তা সেইখান থেকে যদি দিদি চলে যায়, তো বোনটা বেশি, মা তো কষ্ট পেয়েছে, বোনটা যে কি কষ্ট পেয়েছে সেটা ভাবতে গেলে আরো বেশি কষ্ট লাগে। দাদাই ব্যানার্জি বলেছে একদম ঠিক বলছেন। ঠিক আছে, রাখছি, হ্যাঁ। গুড নাইট, রাখছি। গুড নাইট, তোমরা সবাই খুব খুব ভালো থাকো।